নমস্কার। অনেক দিন পরে আমি আবার এলাম গল্প শোনাতে। আমার কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি অনেক দিন গল্প আপলোড করতে পারিনি। আজ অনেক দিন পরে আবার এলাম একটি গল্প শোনাতে। আজকে আমি প্রভাত মুখোপাধ্যায়ের লেখা কাশীবাসিনী গল্পটি পাঠ করব। আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আপনাদের পরিচিত বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প, প্রভাত মুখোপাধ্যায়ের লেখা কাশীবাসিনী গল্পটি। দানাপুর স্টেশন থেকে দানাপুর শহর 5 মাইল দূরে। স্টেশনটি যে স্থানে অবস্থিত তার নাম খগল। খগলের বাজার থেকে কিছুটা দূরে স্টেশনের মালগুদামের ছোটবাবু গিরীন্দ্রনাথের বাসাবাড়ি। মাটির বাড়ি, খোলার চাল, রাস্তা থেকে 3টি সিঁড়ি উঠে একটু বারান্দা মতো, তারপরই অন্তঃপুর। দুখানি শোবার ঘর, একখানি রান্নাঘর, আরেকটি কাঠ রাখবার ঘর। উঠোনটিতে টালি বিছানো, মাঝখানে উঁচু আলিশাযুক্ত কুঁয়ো। মাসিক ভাড়া 3 টাকা। গিরীন্দ্র চাকরিতে প্রবেশ করে সঙ্গদোষে চরিত্র নষ্ট করে ফেলেছিল। প্রায় 10 বছরকাল মদ্যপানাদি যথেচ্ছাচারে কাটিয়ে সম্প্রতি বছর 2 কিঞ্চিৎ ভদ্র হয়েছে, অর্থাৎ বিয়ে করেছে। স্ত্রীটি একটু বড়সড় দেখেই বিয়ে করেছিল। নাম মালতী। মুখখানি বেশ লালিত্য মাখা, রংটি ততটা ফর্সা নয়। এই বয়সেই বেচারি বিদেশে একাকী স্বামীর ঘর করতে এসেছে। শাশুড়ি নেই, ননদ নেই, দেখবার যত্ন করবার কেউ নেই। স্বামী আপিস চলে গেলে এমন কেউ নেই যার সাথে বসে দুদণ্ড গল্প করে। সম্বলের মধ্যে আছে এক বুড়ি দাই, ভজুয়ার মা। দিন রাত বাড়িতে থেকে বধূকে রক্ষণাবেক্ষণ করবে, এই জন্য বেতন 1 টাকা বেশি। খগলে অনেক দিন স্থায়ী একটি বাঙালি পরিবার এই দাইটিকে পুরাতন ও বিশ্বাসী বলে সুপারিশ করে দিয়েছেন। সে যে পুরাতন সে বিষয়ে কারও কোনো সন্দেহ থাকতে পারে না। তার মাথার সাদা চুল, দেহের স্থল্য, চর্মের লোলতা এই বিষয়ে সাক্ষ্যদান করেছে এবং বোধহয় বিশ্বাসীও বটে। কারণ বাজার করতে যেতে তার অত্যন্ত অনিচ্ছা দেখা দেয়। গিরীন্দ্র বেচারি অত্যন্ত ভালো মানুষ, নিজের হাট বাজার করে কুলির মাথায় দিয়ে নিয়ে আসে। ভজুয়ার মা ততক্ষণ বারান্দার কোণে শুয়ে নিদ্রা উপভোগ করে। শীতকাল, 3টে বেজে গেছে, আর বেলা নেই। মালতী শোবার ঘর থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ালো। যথাস্থানে চট বিছিয়ে কালো কম্বল মুড়ি দিয়ে ভজুয়ার মা নাসিকা ধ্বনিপূর্বক মালতীকে রক্ষণাবেক্ষণ করছে। মালতী তার দিকে তাকিয়ে অনুচ্চ স্বরে বলল, হতভাগী কি ঘুমের বোঝা নিয়েই পৃথিবীতে এসেছিল নাকি? এমন সময় বাইরে একটা পুরুষ কণ্ঠ, বাবু
বাবু শব্দে চিৎকার করে উঠল। মালতী ছুটে সদর দরজার কাছে গেল। অজস্র ছিদ্রসংকুল দরজাটি বন্ধ। তারই একটি ছিদ্রে চক্ষু লগ্ন করে দেখল একজন রেলওয়ে কুলি মাথায় একটা তোরঙ্গ, হাতে একটা পুঁটুলি, দাঁড়িয়ে চিৎকার করছে। তার পাশে একজন বিধবা বেশিনী পৌড়া বাঙালি স্ত্রীলোক। চকিতের মধ্যে মালতী ফিরে দাইকে ডাকাডাকি আরম্ভ করল। কিছুতেই দায়ের নিদ্রাভঙ্গ হয় না দেখে সে অবশেষে তার গায়ে হাত দিয়ে মাই বলে খুব জোরে নাড়া দিতে লাগল। দাই তখন উঠল, শীতে কাঁপতে কাঁপতে দরজা খুলে দিল। 1 মিনিট পরে স্ত্রীলোকটি এসে বারান্দায় দাঁড়ালেন। মালতীর মুখের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মালতী ভাবল স্বামীর কোনো আত্মীয় হবেন, কিন্তু কারো আসবার কথা তো ছিল না। প্রণাম করবে কিনা ভাবতে লাগল। নবাগতা জিজ্ঞাসা করলেন, এই কি গিরীন্দ্রবাবুর বাড়ি? মালতী বলল, হ্যাঁ। তুমি কি তার বউ? মালতী অন্যদিকে তাকিয়ে মাথা হেলিয়ে জানালো সেই। তারপর সাহস সংগ্রহ করে জিজ্ঞাসা করল, কিন্তু আপনাকে যে চিনতে পারলাম না, কোথা থেকে আসছেন? আমি আসছি কাশী থেকে, এই গাড়িতে যাচ্ছিলাম, তা টিকিট হারিয়ে গিয়েছিল, তাই নামিয়ে দিল। আবার সেই রাত 1টায় গাড়ি। একলা মেয়ে মানুষ, কোথায় আর যাই বলো? তাই একজন ভদ্রলোকের বাড়ি খুঁজে এলাম। মালতী তখন বলল, তা বেশ করেছেন, আসুন, হাত পাটা আগে ধুয়ে ফেলুন। দাই জল দিল, তিনি হাত পা ধুলেন। মালতী ততক্ষণ একটি শতরঞ্চ এনে বারান্দায় বিছালো। তারপর জিজ্ঞাসা করল, তা কখন উঠেছিলেন? খাওয়া দাওয়া তো হয়নি বোধহয়? তিনি হেসে বললেন, কই আর হলো। মালতী তখন দাইকে বলল, দাই, শীঘ্র করে উনানটা জ্বেলে দে, দিয়ে বাজার যা, আলো চাল কিনে নিয়ে আয়। এ কথা শুনে নবাগতা সুমিষ্ট স্বরে বললেন, না না মা, ব্যস্ত হইও না মা, আলো চাল কিনতে দিতে হবে না। আলো চাল তো আমার এই পুঁটুলিতেই বাঁধা আছে, তুমি এত ব্যস্ত হইও না মা। তিনি এসে বারান্দায় বসলেন। মালতীকেও কাছে বসালেন। জিজ্ঞাসা করলেন, তা তোমার নাম কি বাছা? মালতী। তা তোমার বাপের বাড়ি? আমার বাপের বাড়ি উত্তরপাড়া। তোমার মা বাবা সবাই আছেন? মালতী তখন মুখখানা অন্ধকার করে বলল, বাবা তো মারা গেছেন আমি যখন আতুরে, মা মারা গেছেন যখন আমি 1 বছরের। বলেই মালতী উঠে গেল। উনান জ্বালতে দেরি হচ্ছে বলে দাইকে বকল, নিজে উনুন ধরাতে বসে গেল। কাশীবাসিনী উঠে রান্নাঘরে এলেন। মালতী ধোয়া কাপড় পরে রান্না চড়ালো। সেইখানেই বসে
আবার গল্প আরম্ভ হলো। কাশীবাসিনী জিজ্ঞাসা করলেন, কতদিন তোমার বিয়ে হয়েছে? এই তো বৈশাখ মাসে। তবে তো এই অল্প দিনই হলো, তা এখানে এসেছো কি মাসে? এই তো মাস 2 হলো। তা তোমার স্বামী কখন আপিসে যান? স্বামী প্রসঙ্গে মালতীর লজ্জা হলো। মুখখানা নত করে শতরঞ্জ খুঁটতে খুঁটতে বলল, এই 9টার সময়। তা কখন আসেন? কোনোদিন 6টার সময় আসেন, আবার কোনোদিন 7টা বেজে যায়। তা মাইনে কত পান? 30 টাকা। তাছাড়া উপরি আছে? মালতী লজ্জিত হয়ে বলল, কি জানি। কাশীবাসিনী একটু খুশি হলেন। আজ প্রদীপ জ্বালতে জ্বালতে গিরীন্দ্র বাড়ি এলো। মালতী জিজ্ঞাসা করল, কি গো, আজ ভারী সকাল সকাল যে? গিরীন্দ্র একটু হাসল, বলল, এই তুমি একলাটি থাকো, তাই এলাম আজ সকাল সকাল। মালতী বলল, কিন্তু আজ তো আমি একলা নই, আজ বাড়িতে কে এসেছে বলো দেখি? গিরীন্দ্র বিস্মিত হয়ে বলল, কে কে এসেছে? একটি বিধবা। এই 3টের প্যাসেঞ্জারে কাশী থেকে দেশ যাচ্ছিলেন, তার টিকিট হারিয়ে যাওয়াতে তাকে নামিয়ে দিয়েছে। কাশী থেকে? তা সঙ্গে কেউ ছিল না? বয়স কত? না, সঙ্গে তো কেউ ছিল না। বয়সে 30-40 হবে। গিরীন্দ্র মালতীর অনুমান শুনে হাসল, বলল, 30 আর 40-এ যে কত তফাৎ, তার নিজের 30 বছর বয়স না হলে তুমি বুঝতে পারবে না। এই কৌতুক ভাব কিন্তু বেশিক্ষণ রইল না। গিরীন্দ্র বিরক্ত হয়ে বলল, তা এত লোক থাকতে আমাদের বাড়ি বা এলো কেন? হ্যাঁ? মালতী একটু থমকে গেল। স্বামী বিরক্ত হবেন তা তো সে একবারও ভাবেনি। সে তো খুব আমোদ করেই সংবাদটা দিতে এসেছিল। গিরীন্দ্র জিজ্ঞাসা করল, তা দেখতে কেমন? মালতী বলল, ওসব কথা জিজ্ঞাসা করছো কেন? গিরীন্দ্র ভ্রু কুঞ্চিত করে বলল, কাশী থেকে একলা মেয়ে মানুষ, তা কিরকম বিধবা তাই ভাবছি। মালতী বুঝল, বলল, না না না, যা ভাবছো তা নয়, ভালো লোক। গিরীন্দ্র বলল, ভারী তো জানো, যেমন তোমার বুদ্ধি। তা কখন যাবে বলেছে? তা তো কিছু বলেননি। রাত 1টার সময় আবার গাড়ি। অত রাতে কি করে একলা স্টেশনে যাবেন? কে পৌঁছে দেবে? গিরীন্দ্র দাঁড়িয়ে উঠে বলল, আমি আমি পৌঁছে দেব। এ পাপ যত শীঘ্র বিদায় হয় ততই ভালো। আমি যাব, সঙ্গে করে গিয়ে পৌঁছে দেব। মালতী মুখখানা বিষণ্ণ করে বসে রইল। গিরীন্দ্র বাইরে গিয়ে হাত পা ধুয়ে এলো। তখনও মালতী সেই রকম করেই বসে আছে। গিরীন্দ্র বলল, কি হলো, কি ব্যাপারখানা কি? মালতী বলল, বাড়িতে মানুষ এসেছে, তাড়িয়ে দেবে কি করে? উনি নিজে থেকে তো বলেননি। কি করে বলবে যে তুমি যাও রাত 1টার গাড়িতে? গিরীন্দ্র বিরক্ত হয়ে বলল, ওগো, সেজন্য তোমার ভাবনার দরকার কি? সে ভার আমার। এরপর গিরীন্দ্র তোরঙ্গ খুলে একটি বোতল ও গেলাস বের করে একটা সোডা ভেঙে
কয়েকবার পান করল। মদের প্রভাবে তার মুখের বিরক্তির ভাব শীঘ্রই অপনোদিত হতে লাগল। মালতীর সঙ্গে প্রফুল্লভাবে গল্প আরম্ভ করল। কিছুক্ষণ কাটলে কাশীবাসিনী এসে বাইরের বারান্দায় দণ্ডায়মান হলেন। গিরীন্দ্র হঠাৎ বাইরে এসে বলল, আরে আপনার আসাতে বড়ই আনন্দিত হয়েছি, বলেই প্রণাম করল। দিল তখন তার দরিয়া, তিনি চুপ করে রইলেন। গিরীন্দ্র জিজ্ঞাসা করল, তা আপনার নিবাস? আপাতত কাশীবাস করছি বাবা। তা কোথায় যাওয়া হচ্ছিল? একবার দেশে যাব ভেবেছিলাম, তা টিকিটটা হারিয়ে গেল, তাই নামিয়ে দিলে, তাই মনে করলাম। গিরীন্দ্র বাধা দিয়ে বলল, তা বেশ করেছেন, বেশ করেছেন, উত্তম করেছেন। আজ এখানে থাকুন, কাল বেলা 3টের গাড়িতে যাবেন এখন। হ্যাঁ না, আমি ভাবছিলাম আজ রাত 1টার গাড়িতে। আরে পাগল নাকি? অত শীতে পুরো মানুষ মারা পড়বেন যে। কিছু বিশেষ প্রয়োজন তো নেই? না, তা নেই যদিচ। অতঃপর গিরীন্দ্র শাল গায়ে দিয়ে ছড়ি নিয়ে পান চিবোতে চিবোতে বেড়াতে বের হল। রাত 10টার সময় ফিরল। কাশীবাসিনী তখন শুয়ে পড়েছেন, দাইও নিদ্রিত। মালতীও ঘুমিয়ে পড়েছিল। ডাকাটাকিতে সেই উঠে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলবা মাত্র গিরীন্দ্র মালতীকে জড়িয়ে ধরে চুম্বন করল। মুখে মদের গন্ধ, কিন্তু মালতীর সেটা সয়ে গিয়েছিল। মালতী বলল, কি গো, এত রাত হলো? আরে একটা ভালো খবর আছে। ভালো খবর? কি? বদলি হলো তাড়িঘাটে। মাইনে বেড়েছে 5 টাকা মোটে। কথা বলতে বলতে দুজনে শোবার ঘরে এসে পৌঁছল। গিরীন্দ্র হেসে বলল, আরে তা দিক না দিক, সেখানে 2 পয়সা আছে বুঝলে। তা কবে যেতে হবে? এই 3-4 দিন পরে। পরদিন সকালে 7টার সময় গিরীন্দ্র গাত্রোত্থান করল। স্নানাদি করতে 8টা বাজল। কাশীবাসিনীকে দেখে বিরক্ত হয়ে মালতীকে জিজ্ঞাসা করল, কি গো, মাগি কাল যায়নি? মালতী বলল, বেশ, নিজে কাল মানা করলে ওকে যেতে, উনি তো 1টার গাড়িতে যেতে চেয়েছিলেন। গিরীন্দ্র বিরক্তিতে ভ্রু কুঞ্চিত করে রইল। বলল, শোনো, আজ 3টার প্যাসেঞ্জারের আগে কুলি পাঠিয়ে দেবো, এই পাপ বিদায় করে দাও। আর যাওয়ার সময় সাবধানে থেকো, কিছু নিয়ে টিয়ে না যায়। মালতী ডাগর বিষণ্ণ চোখ দুটিতে স্বামীর দিকে তাকিয়ে রইল। গিরীন্দ্র আপিসে বের হয়ে গেলে মালতী কাশীবাসিনীকে বলল, আসুন আমরা স্নানটা করে ফেলি। স্নান করতে করতে দুজনে অনেক গল্প করল। বিদেশে এসে অবধি মালতী একদিনও এমন করে গল্প করতে পায়নি। ভজু আর মায়ের সঙ্গে হিন্দি কথা বলে বলে প্রাণ তার ওষ্ঠাগত হয়ে উঠেছিল। স্নানান্তে কাশীবাসিনী আহ্নিক করতে বসলেন। গঙ্গাজল নেই, তাই কূপজলেই ইদং গঙ্গদকং বলে সারতে হলো।
আহারান্তে উঠোনে কূপের আলিশায় বসে কিছুক্ষণ চুল শুকানো এবং বিশ্রাম করা হলে মালতী চুল বাঁধবার সমস্ত সাজ সরঞ্জাম বের করে আনল। এতদিন সে নিজেই চুল বেঁধেছে, নিজে কি আর ভালো করে চুল বাঁধা যায়? তার চুলের অবস্থা দেখে কাশীবাসিনী অনেক দুঃখ করলেন। একটি ঘণ্টা ধরে অতি পরিপাটি করে চুল বেঁধে দিলেন। ক্রমে 2টা বাজল। এবার কুলি আসবে। কাশীবাসিনী প্রস্তুত হলেন। বললেন, মা, একদিনেই তোমার উপরে মায়া জন্মে গেছে, যেতে ভারী কষ্ট হচ্ছে। মালতীরও সেই রূপ বোধ হচ্ছিল। বিদেশে কতদিন পরে একজন রমণীর স্নেহ ব্যবহার পেয়ে তার কোনো পরমাত্মীয় লাভ হয়েছে মনে হচ্ছিল। ইনি চলে গেলে আবার সেই সারা দিন ধরে একাকী নিঃসঙ্গ জীবনযাপন করতে হবে। তারও বড় কষ্ট হতে লাগলো। মালতী বলল, আজ নাইবা গেলেন, 2 দিন থাকুন না এখানে। এই 2 দিন আপনার সঙ্গে একটু কথা কয়ে বাঁচি। একলাটি প্রাণ হাঁপিয়ে ওঠে জানেন, এক এক সময় ভারী কান্না পায়। কাশীবাসিনী বললেন, আমি তো থেকে যেতে পারি বাছা, কিন্তু তোমার স্বামী যদি কিছু ভাবেন। মালতী মুখে বলল, ভাববেন আবার কি? কিন্তু মনটি তার সংকুচিত হয়ে পড়ল। সত্যই তো, স্বামী যে এনার ওপর প্রসন্ন নন, কলিটা এলে অবশ্য তাকে ফিরিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু স্বামী পাছে বেশি রাগ করেন। তারপর ভাবল, তা করবেন, এমন আর কিছু গর্হিত কাজ তো করা হচ্ছে না। আমি এই একলাটি সংসার ঘাড়ে করে মরছি, কেউ একটু আহা বলবারও নেই, কথা কইবারও একটা মানুষ নেই। আমি একজন লোককে 2 দিন রাখতে পারি না? স্বামী এসে অসন্তোষ প্রকাশ করলে মালতী কি বলবে, কি রকম করে রাগ করবে, এই সব মনে মনে গড়ে রাখতে লাগলো। 2টা বাজল, কিন্তু কুলি এলো না। 3টে বেজে গেল, তথাপি কুলির দেখা নেই। মালতী তখন হাঁপ ছেড়ে বাঁচল। তখন আবার মনের সুখে কাশীবাসিনীর সাথে গল্প আরম্ভ করে দিল। বিকেলে মালতী জলখাবার কিনতে দাইকে বাজারে পাঠাচ্ছিল। কাশীবাসিনী বললেন, কি ছাই পাঁশ বাজারের জলখাবারগুলো খাও তোমরা? কেন গা, ঘরে খাবার তৈরি করতে জানো না? মালতী বলল, কে অত হাঙ্গামা করে বাপু? হাঙ্গামা আবার কি, আমি তোমায় আজ দেখিয়ে দিচ্ছি। বলেই তিনি দাইকে অপেক্ষা করতে বললেন। নিজের বাক্স থেকে টাকা বের করে সুজি, চিনি, ময়দা প্রভৃতি কিছু কিছু আনবার আদেশ করলেন। মালতী বলল, ও কি কথা, আপনি টাকা দিচ্ছেন কেন? টাকা আমি দিই। দাইকে বলল, দাই, টাকাটা ফিরিয়ে দে। দাই টাকাটি কাশীবাসিনীর হাতে দিতে গেল। তিনি কিছুতেই নেবেন না। বললেন, কেন গা, আমি তোমাদের জন্যে 1 টাকা খরচ করলামই বা, তোমরা যে আমায় কত আদর যত্ন করছো। মালতী বলল, ভারী তো আদর যত্ন করছি। আদর যত্ন করতে আমি জানি কি না? নিন নিন, টাকাটা রাখুন। তিনি বললেন, দেখো বাছা, তাহলে কিন্তু আজই রাত্রির 1টার গাড়িতে আমি চলে যাব। তখন মালতী ক্ষান্ত হল। বলল, করো বাছা, তোমার যা ইচ্ছে তাই করো, কিন্তু এ অন্যায় হলো বলে রাখছি। দাই টাকা নিয়ে বাজারে গেল। আজ গিরীন্দ্র বাড়ি এলো অনেক দেরিতে।
রাত তখন প্রায় 8টা। এসেই কাশীবাসিনীকে দেখেই বলল, আমার বড় অপরাধ হয়ে গেছে। আসলে আপিসে কাজের ভিড়ে আপনাকে নিতে আর কুলি পাঠাতে একেবারেই মনে ছিল না। 2 দিন যখন কষ্ট পেলেন, আর একটা দিন তখন কষ্ট করুন। কাল আর আমার আপিস নেই, কাল আমি নিজে গিয়ে আপনাকে গাড়িতে তুলে দিয়ে আসব। মালতীর সঙ্গে সাক্ষাৎ হলে সে তার মুখে মদের গন্ধ পেল। বলল, তোমার গতিক তো ভালো নয়। তাড়িঘাটে গেলে হাতে বেশি পয়সা পেলে তুমি আরও বিগড়ে যাবে। গিরীন্দ্র বলল, আরে রাম, সে ছোট স্টেশন, ও অজপাড়াগা। সেখানে কি এই কিলনার কোম্পানি আছে নাকি? সেখানে গিয়ে গঙ্গা স্নান করে সব ছেড়ে দেবো, বুঝলে? বাস, একদম সব ছেড়ে দেবো। তা তুমি কাল আপিসে যাবে না? না, আমার এখানকার সব কাজ শেষ হয়ে গেছে। বাবুরা ধরেছে পরশু তাদের ভোজ দিতে হবে, তা কাল সব জোগাড় যন্ত্র করে রাখতে হবে, বুঝলে? গিরীন্দ্র হাত পা ধুয়ে এসে বলল, আজ আর জল খাবার খাবো না, বুঝলে? আজ আর কোথাও বেরোবো না, রুটি দাও, একেবারে খেয়ে নি। মালতী তখন লুচি, মোহনভোগ, মাছের তরকারি প্রভৃতি বিবিধ উপকরণ যা যা কাশীবাসিনী প্রস্তুত করেছিলেন সমস্ত এনে দিল। গিরীন্দ্র আহার করে পরম পরিতুষ্ট হল। বলল, এই দেখো তো, উনি মাংস রাঁধতে জানেন কিনা একবার জিজ্ঞেস করো দেখিন। মালতী জিজ্ঞাসা করে এসে বলল, হ্যাঁ, জানেন কিছু কিছু। এই দেখো, আমি না একটা কথা ভাবছিলাম, তা ওকে যদি 2-1 দিন থাকতে বলা যায়, তাকে উনি থাকবেন না? তাহলে ওই পরশু ভোজ পর্যন্ত ওকে রাখা যাক না? একবার জিজ্ঞাসা করো, দেখো দেখি। মালতী মনে মনে অত্যন্ত খুশি হয়ে বলল, তা তুমি জিজ্ঞাসা করো না। গিরীন্দ্র তখন জিভ কেটে বলল, ছি ছি, এ অবস্থায় কি ওর সঙ্গে কথা কইতে পারি? মালতী বলল, আহা, মরে যায়, আজ বাড়ি এসেই তো ওর সঙ্গে কথা কইলে না। বলেই কাশীবাসিনীর কাছে গিয়ে প্রস্তাবটা করল। তিনিও সম্মত হলেন। পরদিন সকালে উঠে গিরীন্দ্র ভোজের জিনিসের ফর্দ করল। কাশীবাসিনী তা শুনে যে সকল মন্তব্য ও পরিবর্তনাদি প্রস্তাব করলেন তা গিরীন্দ্রের কাছে অত্যন্ত সমীচীন বলেই বোধ হল। আড়ালে মালতীকে ডেকে বললেন, এই দেখো, ইনি না একজন খালি ফালুক, বুঝলে? কাশীতে শুধু ধর্মকর্ম নিয়ে ব্যস্ত ছিলেন মনে করো না। মালতী রাগ করে বলল, কি সব বলো, যা, তোমার মন না ভারী অশুদ্ধ। 2 ক্রোশ দূরে গুরগাঁও নামক পল্লীতে এক দেবী আছেন। পরদিন প্রভাতে সেখানে ছাগ বলি পাঠানো হলো। রাত্রিকালে ভোজের ব্যাপার। নির্বিঘ্নে বলতে পারি না, তবে সম্পন্ন হয়ে গেল। রন্ধনাদি চমৎকার হয়েছিল। যদি ভোক্তারা সকলে সচেতন থাকত, তবে সমস্বরে ধন্য ধন্য করতে পারত। আজ রবিবার। আজ রাত্রের গাড়িতে গিরীন্দ্র তাড়িঘাট যাত্রা করবে। কাশীবাসিনী বললেন, আমি আর দেশে যাব না, আমিও কাশীতেই ফিরে যাই। মালতী বলল, বেশ তো, আপনিও আমাদের সঙ্গে চলুন না। তাড়িঘাট থেকে তো ওই 4-5টা স্টেশন বই তো নয়। আহার আনতে গিরীন্দ্র মালতীকে বলল, এই গোটা 30 টাকা বের করে দাও তো, বাজারের দেনাগুলো মিটিয়ে আসি। মালতী বলল, ও মা, অবাক কথা, আমার কাছে আর টাকা আছে নাকি? কেন, এই সেদিন যে আমি 80 টাকা এনে দিলাম। পরশু বাজারে যাওয়ার সময় 30 টাকা নিয়ে গেলে, আর বাকি যা ছিল কাল তো সন্ধেবেলা থেকে সবই তো প্রায় দিয়ে দিলাম 3-4 বারে। আর টাকা কোথায়?
বলেই মালতী বাক্স খুলে দেখল 2 টাকা 14 আনা মাত্র রয়েছে। গিরীন্দ্র বলল, তাহলে এখন উপায়? আমার কাছে তো আর কিছু নেই। মালতী চুপ করে রইল। খানিক পরে বলল, আমি কি করব বলো? মদেই তোমার সর্বনাশ করলে। সে সময় তো আর জ্ঞান থাকে না, তখন কেবল দাও টাকা দাও টাকা। গিরীন্দ্র একটু বিরক্ত হয়ে ভ্রু কুঞ্চিত করে বলল, দেখি কারো কাছ থেকে ধার নিগে। কাশীবাসিনী বাইরে বসে সব কথাই শুনছিলেন। মালতীকে ডেকে বললেন, ওকে বারণ করো মা, আমার কাছে টাকা রয়েছে, আমার তো এখন দেশে যাওয়া হলো না। মালতী গিয়ে স্বামীকে বলল। গিরীন্দ্র বলল, সেটা কি কোনো কাজের কথা? ওর টাকা নেব, আলাপ নেই, পরিচয় নেই। কাশীবাসিনী এই কথা শুনে ঘরে এসে প্রবেশ করলেন। বললেন, তাতে আর ক্ষতি কি বাবা? তোমরা তাড়িঘাটে গিয়ে একটু থিতু হয়ে বসো, আমি না হয় কিছুদিন পরে আবার আসবো এখন তোমাদের কাছে, দেখাশুনোও হবে আর টাকাটাও নিয়ে যাব। গিরীন্দ্র কিছুক্ষণ ভেবে বলল, তাহলে আপনি অনুগ্রহ করে কাশী না গিয়ে আপাতত তাড়িঘাটেই চলুন না আমাদের সঙ্গে। 5-6 দিনেই আপনার টাকা কটি আমি ফিরিয়ে দিতে পারবো। আচ্ছা, সে তখন দেখা যাবে। তা কত চাই বাবা? 30? যদি বেশি দরকার থাকে তাও আমার কাছে আছে, যা লাগে বলো বাবা। গিরীন্দ্র বলল, না না না, বেশি চাইনি, ওই 30 দিলেই হবে। কাশীবাসিনী বাক্স খুলে 10 টাকার 3খানা নোট বের করে দিলেন। সেদিন রাত 11টার গাড়িতে গিরীন্দ্রনাথ স্ত্রী ও কাশীবাসিনীকে নিয়ে যাত্রা করল। ভোজু আর মা কাঁদতে লাগল। গিরীন্দ্র তাকে সঙ্গে নিয়ে যেতে চাইল, কিন্তু সে স্বীকার করল না। স্টেশনের পথে কাশীবাসিনী মালতীকে বললেন, বাছা, বাবাকে বলো যেন আমার কাশীর টিকিটই করেন, আমার বিশেষ দরকার আছে। গিরীন্দ্র এনাকে তাড়িঘাটে নিয়ে যাবার জন্য অনেক জেদ করল, কিন্তু ফল হলো না। তাড়িঘাটে যেতে দিলদারনগরে গাড়ি পরিবর্তন করতে হয়। গিরীন্দ্র ভোর রাতে স্ত্রীকে নিয়ে দিলদারনগরে নেমে গেল। কাশীবাসিনী চলে গেলেন। বেলা 7টার সময় গিরীন্দ্রনাথ নূতন কর্মসংস্থান তাড়িঘাট স্টেশনে পৌঁছল। সরকারি বাসা নির্দিষ্ট আছে, সেখানে গিয়েই উঠল। জিনিসপত্রগুলো কত গুছিয়ে স্টেশনে বাবুদের সাথে সাক্ষাৎ করতে গেল। মালতী স্নান করবে বলে কাপড় বের করবার জন্য একটা তোরঙ্গ খুলল। সচরাচর তার গয়নার বাক্সটি এই তোরঙ্গের মধ্যেই থাকত। কাপড় বের করতে গিয়ে দেখে সর্বনাশ হয়েছে, গয়নার বাক্স নেই। তখন মালতী ভাবল নিশ্চয়ই অন্য কোনো বাক্সে আছে, তাই যতগুলি বাক্স ছিল একে একে সমস্তই খুঁজল, কিন্তু কোথাও নেই। মন তো বোঝে না, 2-3বার করে প্রত্যেকটি বাক্সের প্রত্যেকটি জিনিস আলাদা আলাদা করে খুঁজল, তথাপি পেল না। তখন সে হতাশ হয়ে ধুলায় বসে কাঁদতে আরম্ভ করল। ঘণ্টাখানেক ধরে ফুলে ফুলে অনেক কাঁদল। স্টেশন মাস্টারের মেয়ে চম্পকলতা তার ছোট ভাইটিকে কোলে করে বউ দেখতে এসেছিল। সে মালতীকে ররুদ্যমানা দেখে বিনা বাক্য ব্যয়ে চম্পট দিল। শেষে গিরীন্দ্র এলো। সে দেখেই বলল, এ কি? মালতী তখন কাঁদতে কাঁদতে তাকে সব বলল। শুনেই গিরীন্দ্র মাথায় হাত দিয়ে বসে পড়ল।
কিছুক্ষণ পরে মৃদু স্বরে বলল, বেশ করে সব খুঁজেছ তো? হ্যাঁ গো, কিচ্ছু বাকি রাখিনি। কাল খগলে সব গুছিয়ে একখানা শালুর টুকরোতে বেঁধে ওই কালো তরঙ্গের মধ্যে রেখেছিলাম, বেশ মনে পড়ছে। তা গাড়িতে কি কালো তরঙ্গ খুলেছিলে কোনো জিনিসপত্র বের করতে? হ্যাঁ, খুলেছিলাম তো একবার, শীত করতে লাগলো তাই শালটা বের করেছিলাম। সে সময় গয়নার বাক্স বের করে ফেলে রাখুনি তো? মালতী বলল, কখনো না, ওপরেই শালখানা ছিল, তয়ে তয়ে শাল তুলে নিয়েছি। তা চাবি কোথায় রেখেছিলে? কেন, কোমরে ছিল। তারপরে ঘুমিয়েছিলে? তা ঘুমোলাম বই কি। গিরীন্দ্র নিশ্চিত স্বরে বলল, তবে তো কাশীর সেই মাগিই নিয়েছে। মালতী চুপ করে রইল। গিরীন্দ্র বলতে লাগলো, যখন ঘুমিয়েছিলে তখন আস্তে আস্তে কোমর থেকে চাবিটি খুলে নিয়ে গয়নার বাক্সটি বের করে নিয়েছে। আচ্ছা, তার নাম কি জানো? না, বুড়ো মাগির নাম জিজ্ঞাসা করতে পারি কখনো? তা কাশীতে কোথায় থাকে জানো? কি একটা মঠে। গিরীন্দ্র রেগে বলল, কাশীতে 256টা মঠ আছে। তা কোন মঠে, কোনখানে, সে মঠ কোথায়, সেসব কিছু শুনেছ? না। সেই কালেই বলেছিলাম, ওসব লোককে বিশ্বাস করো না, ওরা সর্বনেশে লোক, কাশীর বেশ্যামাগি। 30 টাকার চার ফেলে যথা সর্বস্বটা নিয়ে গেল। মালতী বলল, না, তিনি কখনো নেননি। তিনি নেবেন কেন? আমি বোধহয় খগলের বাসাতেই ফেলে এসেছি। গিরীন্দ্র কিন্তু তা কিছুতেই বিশ্বাস করল না। বলল, ওসব কথা রেখে দাও তো, জানো না তো পৃথিবীর গতি কেমন? আচ্ছা, সে মাগি কোনোদিন তোমার গয়না দেখতে চেয়েছিল? মালতী ভয়ে ভয়ে বলল, হ্যাঁ, তা চেয়েছিলেন। সেই ভোজের দিন বললেন, মা তোমার কি কি গয়না আছে দেখি তো। আমি তো বের করে সব দেখালাম। গিরীন্দ্র বলল, তবে তো আর কোনো সন্দেহ নেই, আমি চললাম পুলিশে টেলিগ্রাফ করতে। বলেই গিরীন্দ্র স্টেশনে গেল। 2 সপ্তাহ কেটে গেছে। এই 2 সপ্তাহে এই দম্পতি গয়নার শোক প্রায় বিস্মৃত হয়েছে। তারা পূর্বমত হাসে, গল্প করে, আমোদ করে। নূতন কর্মে প্রবৃত্ত হয়ে অবধি গিরীন্দ্র বিলক্ষণ উপার্জন করতে লাগল। তাতেই বোধহয় গয়না লোকসানের কষ্ট অনেকটা চাপা পড়ে গেল। যেদিন পুলিশে টেলিগ্রাফ করা হয়েছিল সেদিনই দিলদারনগর থেকে হেড কনস্টেবল এসে গয়নাগুলির ফর্দ ও বিবরণ গিরীন্দ্রনাথের জবানবন্দি সহ লিখে নিয়ে গিয়েছিল। কিন্তু তারপর থেকে পুলিশের তরফ থেকে আর কোনো সংবাদ নেই। বেলা তখন 11:30। গিরীন্দ্রনাথ আপিসে গিয়েছে। মালতী খেতে বসেছিল। এমন সময় দিলদারনগর থেকে গাড়ি এলো। গিরীন্দ্রনাথের বাসা প্ল্যাটফর্মের নিচে। দুয়ারে দাঁড়ালেই প্ল্যাটফর্ম, গাড়ি, লোকজন সব দেখা যায়। যতবার গাড়ি আসতো ততবার মালতী দেখতে ছুটত। প্রতি গাড়িটা না দেখলে যেন তার কর্তব্যের হানি হবে। গাড়ির শব্দ শুনবা মাত্র মালতী থালা ফেলে এঁটো হাতে এঁটো মুখে গাড়ি দেখতে গেল। বদ্ধ দুয়ারের কাছে দাঁড়িয়ে ফুটো দিয়ে দেখল প্ল্যাটফর্মের উপর কাশীবাসিনী নেমেছেন। একটা কুলি তার জিনিস নামাচ্ছে। তিনি কুলিকে কি জিজ্ঞাসা করলেন। কুলিটা গিরীন্দ্রনাথের বাসার দিকে অঙ্গুলি নির্দেশ করল। মালতী ছুটে উঠোনে গিয়ে আচমন করল। কম্পিত বক্ষে কাশীবাসিনীর আগমন প্রতীক্ষা করতে লাগল। কত কি যে তার মনে হলো
তো আহ্লাদ হলো, আর কতবার মনে মনে বলল, হে ঠাকুর, স্বামী যে তাকে গয়না চুরির অপবাদ দিয়েছেন সে কথা যেন ওনার কর্ণগোচর না হয়। তিনি যে গয়না নেননি এই বিশ্বাস মালতীর ছিল। তাকে আসতে দেখে সেই বিশ্বাস দৃঢ় হল। নইলে কখনো তিনি স্বেচ্ছাক্রমে এসে উপস্থিত হন। কয়েক মিনিট পরে কাশীবাসিনী মালতীর কাছে পৌঁছল। মা এসেছেন বলেই মালতী প্রণাম করল। তিনি মালতীকে মাথায় হাত দিয়ে সস্নেহে আশীর্বাদ করলেন। মালতী বলল, আপনি স্নান করে ফেলুন, আমি ভাতটা চড়িয়ে দিই। কাশীবাসিনী বললেন, স্নান আমি করেছি বাছা, ভাত চড়াতে হবে না, আজ একাদশী। মালতী লক্ষ্য করল কাশীবাসিনীর মুখখানা যেন বড় গম্ভীর, বিষণ্ণ। কথা কইতে কইতে তার চোখ দুটি যেন ছলছল করে উঠছে। জিজ্ঞাসা করল, আপনার মনটা এত ভার কেন মা? তিনি বললেন, তা কি জানো না বাছা? মালতী ভয়ে বিস্ময়ে জিজ্ঞাসা করল, কি? তোমাদের সন্দেহ হয়েছে আমি তোমার গয়নার বাক্স নিয়ে গেছি, পুলিশ পাঠিয়েছ, আর জানো না তুমি? মালতী লজ্জায় মৌন হয়ে রইল। তারপর বলল, আমি যদি বলি আমার মনে একদিনও এই সন্দেহ হয়নি, তবে কি আপনার বিশ্বাস হবে? কাশীবাসিনী ম্লান মুখে বললেন, তোমার স্বামীর তো বিশ্বাস হয়েছিল বাছা। মালতী বলল, পুলিশ আপনার সন্ধান পাবে তাও উনি ভাবেননি। উনি তো আজও বললেন, কাশীতে কত লক্ষ লক্ষ মঠ, কোটি কোটি সেবাধারী, কে কার সন্ধান পায়? বের তো করেছিল আমায় বাছা। আমার উপর জুলুমটা কি কম করেছে? 200 টাকা নগদ ঘুষ গুনে দিয়ে তবে আমি নিষ্কৃতি পেয়েছি। মালতী বলল, আমাদের সঙ্গে আত্মীয়তা করতে গিয়ে আপনার যে খুব শিক্ষা হলো। কাশীবাসিনী জিজ্ঞাসা করলেন, তা গিরিন কখন আসবেন? সে তো সন্ধেবেলা। উঠোনে রোদ নিভে গেল, মেঘ করে উঠল। কাশীবাসিনী বাইরের দিকে দৃষ্টিপাত করে বললেন, জল না হলেই বাঁচি। মালতী জিজ্ঞাসা করল, কেন? আজই তো যাব। আজই যাবেন? কাশীবাসিনী ঈষৎ হেসে বললেন, তুমি তো ভারী ছেলে মানুষ। তোমার স্বামী আমাকে চোর বলে সন্দেহ করেন, আর আমার ইচ্ছে যে আমি থাকি। আমি 2:30-টের গাড়িতেই ফিরব। আমাদের আরও অনেক লোক শ্রীক্ষেত্র যাচ্ছে, কালই আমরা সবাই রওনা হব। মালতী জিজ্ঞাসা করল, তা কতদিনে ফিরবেন? কেন বাছা, ফিরলে কি দেখা হবে? বলতে বলতেই কাশীবাসিনীর চোখ দুটি ছলছল করে উঠল। কিছুক্ষণ পরে বললেন, একটি কাজ করবে বাছা? মালতী সাগ্রহে বলল, কি? আমার কতগুলি গয়না আছে, সেইগুলি তুমি পরো দেখিন। বলতে বলতে কাশীবাসিনী তার সঙ্গের তোরঙ্গটি খুলে একটি হাত বাক্স বের করলেন। মালতী বিস্মিত হয়ে দেখল তার ভিতর বিস্তর গয়না, ভালো ভালো জড়োয়া গয়না। কাশীবাসিনী বললেন, এইগুলি সব তুমি নাও বাছা। সোনা, রূপা, হীরা, মতি, চুনি, পান্নার চাকচিক্যে মালতীর চোখ ঝলসে উঠল। তবু সে আত্মসম্বরণ করে বলল, না না না, সে আমি পারবো না। কেন বাছা? আপনার এই রাশিকৃত গয়না আমি কেন নেব? আমি দিচ্ছি তাই। আপনি দিচ্ছেন, কিন্তু আমি কোন অধিকারে নেব? না না না, সে আমি পারবো না।
আকাশে মেঘ বেড়ে উঠল, ঝড় উঠল, দিবালোক অত্যন্ত কমে গেল। কাশীবাসিনী জিজ্ঞাসা করলেন, আর অধিকার যদি থাকে? মালতী বলল, অধিকার? কিসের অধিকার? কাশীবাসিনী মুখখানা নিচু করে বললেন, তা বলবো বলেই তো আজ এসেছি বাছা। মালতীর বুক গুড়গুড় করে উঠল। অবাক হয়ে সে কাশীবাসিনীর মুখের দিকে তাকালো। তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তোমার মা কি সত্যিই মরেছে? মালতী থতমত খেয়ে বলল, কেন? তাই জিজ্ঞাসা করছি। সবাই তো তাই বলে। তাহলে তুমি একটা কথা জানো, আমিই হচ্ছি তোমার সেই পোড়ার মুখী মা। বলতেই কাশীবাসিনীর চোখ দিয়ে আবার অশ্রু বইল। মালতী শুনেই শিউরে উঠল, নিস্তব্ধ হয়ে রইল। অল্প দিনের একটি ঘটনা সে ভাবতে লাগলো। মোক্ষদা ঠান্দি তীর্থ করে গ্রামে ফিরে এসেছেন। বাড়িতে রাতে শুয়ে শুয়ে তার জ্যাঠাইমার সঙ্গে অনেক কথা বলা বলি করছেন। তারা মনে করেছিলেন মালতী ঘুমিয়ে আছে, কিন্তু মালতী ঘুমায়নি, সবই শুনতে পেয়েছে। যা শুনল তাতে বিশ্ব ব্রহ্মাণ্ড কেন্দ্রচ্যুত হয়ে যেন তার চোখের সামনে ঘুরতে লাগল। যে মাকে এতদিন স্বর্গকথা জানত, শুনল তিনি বাস্তবিক জীবিতা। তার সাথে ঠান্দির কোন তীর্থে যেন হঠাৎ দেখা হয়েছে। জানল যে মার স্মৃতি সে পবিত্রতম বলে পরম ভক্তি ভরে শৈশব বক্ষে ধারণ করে আছে, সেই মার স্মৃতি সংসারে ঘৃণিত। মা তার কলঙ্কিনী, তার সেই রাত্রের কষ্ট অবর্ণনীয়। এই সেই মা। আবার সেই রাত্রে তীব্র অনুভূতি হৃদয়ে ফিরে এলো। মালতী শিউরে উঠল, অজ্ঞাত স্বরে একটু দূরে সরে বসল। কাশীবাসিনী তখন কাঁদছিলেন। একটু আত্মস্থা হয়ে জিজ্ঞাসা করলেন, জামাই জানেন? না। তুমি কতদিন হলো শুনেছ? বিয়ের পর। মোক্ষদা পিসির কাছে? হ্যাঁ। তোমার মোক্ষদা পিসির মুখেই শুনলাম যে তোমার বিয়ে হয়েছে। দানাপুরে মালঘরে জামাই কর্ম করেন। পুজোর সময় দানাপুরে আসবে, তাও ঠিক হয়েছে। মালতী বলল, তাহলে দানাপুরে তুমি হঠাৎ এসে পড়নি? জেনে শুনে এসেছিলে? কেন? মালতীর স্বর এখন কঠোর। কাশীবাসিনী কাঁদতে কাঁদতে বললেন, আপনার সন্তানকে কি কেউ ভুলতে পারে বাছা? মালতীরও এবার একটু একটু কান্না আসতে লাগলো। আপনার মা না জেনেও এর প্রতি যে মাতৃবৎ আকর্ষণ হয়েছিল তাই মনে পড়ল। কাঁদো কাঁদো হয়ে বলল, কেন কেন তুমি জানালে যে তুমি কে? কি জানি বাছা, থাকতে পারলাম না। মালতী আবেগ ভরে একবার বলতে যাচ্ছিল, জানিয়ে ভালোই করেছ, নইলে মা তো কখনো চোখে দেখতে পেতাম না। কিন্তু তৎক্ষণাৎ মনে হলো, হে মা, নাই দেখতাম এমন মা। এই দ্বিধায় সে কিছুই বলল না, চুপ করেই রইল। গাড়ির সময় হয়ে গেল। কাশীবাসিনী কলিকে বলে দিয়েছিলেন। সে জিনিস নিতে এলো। মালতী বলল,
ও গয়না তুমি নিয়ে যাও, ও আমি পরব না। কাশীবাসিনী কন্যার মুখের দিকে তাকিয়ে তার মনের ভাব বুঝলেন। বললেন, যা ভেবেছ তা নয় বাছা, এ তুমি স্বচ্ছন্দে পড়ো, নইলে আমি তোমায় দিতাম না। জীবনে একবার যে পাপ করেছি, আজ 14 বছর ধরে তার প্রায়শ্চিত্ত করলাম, আর এর একখানিও পাপের অর্জন নয়। আমি মস্ত বড় মানুষের মেয়ে ছিলাম, শোনোনি? মালতী বলল, তবুও আমার স্বামীকে সব না জানিয়ে, তার মত না নিয়ে এ আমি নিতে পারি নে। তাই করো, যদি তিনি তোমায় পড়তে না দেন তবে এগুলি দেবসেবায় দিয়ে দিও। তিনি যাবার জন্য উঠলেন। মালতী আর থাকতে পারল না। মা, মা গো, আবার দেখা দিও মা, বলে কেঁদে তার পা জড়িয়ে ধরল, প্রণাম করল। কাশীবাসিনী বললেন, সাবিত্রী হও মা, রাজরানী হও, বলেই কন্যাকে আশীর্বাদ করে দ্রুত বাড়ি থেকে বের হয়ে গেলেন। শেষ হলো আজকের গল্প কাশীবাসিনী। আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো অনুগ্রহ করে জানাবেন কমেন্ট বক্সে। খুব শীঘ্রই আসবো আবার পরবর্তী গল্প নিয়ে। ধন্যবাদ।